আসসালামু আলাইকুম বন্ধুরা। রৌদ্রময় বালুচর গল্পের পাঠ ১৬। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। যারা যখন বেড থেকে ব্যাগটা নিতে যাবে তখন আচমকাই হুঁচট খেয়ে পড়ে যায় আরমানের উন্মুক্ত বুকে দাপ করে। হঠাৎ এমন একটা পরিস্থিতিতে পড়বে যারা তা কশ্চিনকালেও কল্পনা করেনি। যারা নিজের চোখ তৎক্ষণাৎ খিঁচে বন্ধ করে নেয়, যারার বুক পিঞ্জরে ধুকপুক করা শুরু হয়ে যায়, পুরুষ মানুষের স্পর্শ পেয়ে হাতে পায়ে কাঁপুনি দিয়ে ওঠে যারা, যারার মনে অদ্ভুত এক শিহরণ বয়ে যায়, যার সাথে সে কোনো পূর্ব পরিচিত নয়। এই অনুভূতি, এটা একদম নতুন তার কাছে। সবকিছু যেন তার কাছে এখন এলোমেলো লাগছে। মনের ভিতর কেমন তাণ্ডব শুরু হয়ে যায় যারার শীত দ্বারা ভিয়ে মুহূর্তে এক শীতল স্রোত নেমে যায়। নিজের এই অবস্থায় নিজেই অবাক হচ্ছে যারা। কই আগে তো এমন হয়নি কখনো, তাহলে আজ কেন হচ্ছে? আস্তে আস্তে চোখ খুলে আরমানের দিকে তাকায় যারা। লোকটা তার দিকে তাকিয়ে আছে, কেমন চোখ করে। চোখ দুটো কেমন ঘোলাটে হয়ে আছে লোকটা যেন নেশা করে আছে এমন লাগছে তার কাছে। আরমানের চোখের দিকে তাকিয়ে সেও যেন কেমন ঘোরের মধ্যে চলে যাচ্ছে, নিজের অনুভূতিগুলোকে দমিয়ে। যারা ধীরে ধীরে যখন আরমানের বুকে নিজের দুই হাত সরিয়ে ওঠার চেষ্টা করে, তখন আবারও হাত ফসকে আরমানের বুকে পড়ে যায়। আরমানের বুকের উপরে পড়ে লজ্জায় হাঁসফাঁস করতে থাকে। যারাকে এত লজ্জা পেতে দেখি আরমান ঠোঁট কামড়ে হাসে। তার হাফ ইঞ্চি মেয়ে তার বুকে পড়ে আছে, কিন্তু তার বুকে মেয়েটাকে একটা চুনাপুটি গালছে। মেয়েটা আসলেই অনেক ছোট তার থেকে, কিন্তু পড়ি ঠোঁটের কোণে কালো তিলটা। মেয়েটা যেমনই হোক, তারই তো হাফ ইঞ্চি মেয়ে। যারা লজ্জায় লাল হয়ে আছে। যারার লজ্জা আরও বাড়িয়ে দিতে আরমান বলে, ১৭ বছরের মেয়ে হয়ে ২৮ বছরের ছেলের ইজ্জত হরণ করতে লজ্জা করছে না মেয়ে? আমি বোকাশোকা বলে এমন অত্যাচার করবে তুমি? আরমানের কথা শুনে ঝটপট করে আরমানের বুক থেকে উঠে পড়ে। মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে, দরজার সামনে দাঁড়ায়। লজ্জা কান গরম হয়ে গিয়েছে যারার। গাল দুটো এখন পুরো লাল টমেটো হয়ে আছে। লজ্জায় গলা দিয়ে কথা বের যাচ্ছে না তার। লোকটা ইচ্ছে করে তাকে লজ্জায় ফেলছে। আরমান বিদ থেকে উঠে এসে যারার সামনে দাঁড়ায়। তার হাফ ইঞ্চি মেয়ে লজ্জা পাচ্ছে তাক। আরমান আবারও বলে, একটু আগে আমায় তুমি উলঙ্গ অবস্থায়, যাকে বলে বিনা পোশাকে দেখে ফেলেছ, এখন আবার এসে সোজা আমার বুকে ঢলে পড়ছ মনে? মতলব ভালো ঠেকছে না মেয়ে তোমার। আরমানের তাকে এমন খোঁচা দেওয়া কথা শুনে বড় বড় চোখ করে তাকায়। লোকটা তাকে ইনডিরেক্টলি নির্লজ্জ বলছে, কিন্তু সে তো কিছু দেখেনি লোকটার। আর না এখন ইচ্ছে করে তার বুকের উপরে পড়েছে। সে তো কোনোটাই ইচ্ছে করে করেনি, সেটা লোকটা জানি। তারপরেও তাকে এমন মিথ্যা অপবাদ দিচ্ছে। রাগ হচ্ছে এখন তার লোকটার উপর। শয়তান লোকটা এখন ইচ্ছে করে তার সাথে এমন করছে। যারার চোখে মুখে রাগ ঝরে পড়ছে। আরমানের দিকে রাগী দৃষ্টিতে চিল্লিয়ে বলে, একদম নির্লজ্জের মতো কথা বলবে না শয়তান লোক। আমি আপনার কিচ্ছু দেখিনি। আপনি তো কালো আন্ডার। নিজের কথায় নিজেই চমকে উঠে যারা। জিভে কামড় দিয়ে মনে মনে ভাবে, সে এখন কি বলতে যাচ্ছিল এই শয়তান লোকটা? কি লোকটা তো তাকে এমনিতেই নির্লজ্জ বলছে, তার উপর এসব কথা শুনলে তো হয়েই গেল। যারার অর্ধেক বলা কথাটা বুঝতে পারে আরমান। এই কথা যে যারা মুখ ফুসকে বেরিয়ে গেছে তা সে ধীর বুঝতে পেরেছে। কথাটা বলে এখন বোকা হয়ে গেছে। যারার মুখভঙ্গি দেখে হাসি পাচ্ছে আরমানের, কিন্তু না হেসে ঠোঁট কামড়ে ধরে বলে, আমি যে কালো আন্ডার প্যান্ট পরেছি তা তুমি দেখে ফেলেছ হাফ ইঞ্চি মেয়ে? আমার ২৮ বছরের জমানো ইজ্জত সব খেয়ে দিলি মেয়ে। আরমান আবারও নাটকীয় ভঙ্গিতে বলে, এখন আমার কি হবে গো? আমাকে এখন কি বিয়ে করবে? আমার ইজ্জত সব দেখে ফেলল ওই হাফ ইঞ্চি মেয়েটা। আমার মান সম্মান ইজ্জত সব লুটেপুটে নিয়ে নিল ওই মেয়ে। আমাকে সবাই এখন ইউজ করা মাল বলবে। এই মেয়েকে ছোট মোটো হাফ ইঞ্চি সরল সোজা দেখে কতই না ভালো ভাবতাম। এখন এই হাফ ইঞ্চি মেয়ে আমায় ইজ্জত নিয়ে খেলছে। আমার যৌবন গেল এখন রসাতলে। আরমানের এমন ঢং করা নাটক দেখি যারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে রাগী মুখ হাঁ করে কামড় দিতে যাবি, তখন আরমান কড়া একটা ধমক দেয় যারা কি, এই মেয়ে মুখ বন্ধ করো। হাফ ইঞ্চি মেয়ে হয়ে ৩২ ইঞ্চি মুখ করে কামড় দিতে আসে। সবগুলো দাঁত একসঙ্গে ভেঙে ফেলব তোমার। যারা তাকে কামড় দিয়েছিল সে হাত দেখিয়ে আবারও আরমান বলে, হে দেখো মেয়ে, কি করেছ কাল আমার হাতটাকে? ব্যান্ডেজ করতে হয়েছে তোমার কারণে। ভাগ্যিস তোমার মুখে বিষ ছিল না, না হলে তো আজ আমাকে হসপিটালের বেডে শুয়ে থাকতে হতো।
আরমানের হাতের অবস্থা দেখে সত্যি এবার যারার গিল্টি ফিল হচ্ছে। সে তো আর ইচ্ছে করে করেনি কাজটা। রাগিয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে কামড় বসিয়ে দিয়েছে। রাগ উঠলে তার দাঁতগুলো কিরবির কিরবির করে কামড় দেওয়ার জন্য। কিন্তু এখন খুব নিজের মধ্যে অপরাধবোধ কাজ করছে তার। মাথা নিচু করে অনুশোচনা থেকে বলে, দুঃখিত, আমি ইচ্ছে করে করিনি। তা না হয় ইচ্ছে করে করনি, কিন্তু আমার ইজ্জত তো তুমি ইচ্ছে করেই দেখে ফেলেছ, হাফ ইঞ্চি মেয়ে। আরমানের কথায় লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। কেমন অসভ্য ইতর লোক, বারবার একই কথা বলে চলেছে, নির্লজ্জদের মতো। কিন্তু কিছু বলে না সে, শুধু মিনমিন সুরে বলে, প্লিজ আমার ব্যাগটা দিয়ে দিন, ওরা সবাই অপেক্ষা করছে আমার জন্য। তো নিয়ে যাও না, ধরে রেখেছি নাকি আমি? এমনিতেই তো আমার সব দেখে ফেলেছ তুমি। আরমানের কথায় বেডের দিকে অগ্রসর হয় যারা ব্যাগটা নেওয়ার জন্য। কোনো রকম ব্যাগটা হাতে নিয়ে যেই না দৌড় দেবে, তখনই আরমান যারার হাত ধরে ফেলে। আবারও আরমানের ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে যারা। হাঁসফাঁস করতে থাকে সে নিজের হাতটা ছুটানোর জন্য, কিন্তু আরমান শক্ত করে চেপে ধরায় হাতটা সরিয়ে নিতে ব্যর্থ হয় যারা। যারার হাত ধরে টান দিয়ে নিজের সামনে দাঁড় করায় আরমান। যারার চোখের দিকে তাকিয়ে বলে, তুমি তোমার জিনিস নিয়ে যাচ্ছ ভালো কথা, কিন্তু সাথে আমাও মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যাচ্ছ কেন? কেন? আমার জিনিস আমাকে ফেরত দিয়ে যাও। আরমানের কথায় আহাম্মক ভনে গেল যারা। সে তো ব্যাগ ছাড়া আর কিছু নেয়নি, তাহলে এই লোকটার জিনিস তার কাছে কি করে আসবে? অবুঝের মতো করে বলে ওঠে, আমি তো কিছু নেইনি আপনার কাছ থেকে। নিয়েছ, আমার ইজ্জত নিয়েছ তুমি, এখন ফিরিয়ে দিয়ে যাও। কথা বলার মাঝে ফোন বেজে ওঠে আরমানের। যারার হাত ছেড়ে দিয়ে বেডসাইড টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে দেখে তার আব্বু ফোন করেছে। কলটা রিসিভ করে কানে ধরে আরমান। আব্বুর সাথে কথা বলায় মনোযোগী হয় সে। আরমান তার হাত ছেড়ে কথা বলতে দেখে হাফ ছেড়ে বাঁচল যারা। এই সুযোগটাই কাজে লাগায় সে। ব্যাগটা শক্ত করে চেপে ধরে রুমের বাহিরে এক ছুটতে চলে যায় যারা। যারাকে পালিয়ে যেতে দেখে আরমানও যারার পিছন পিছন দৌড়ে এসে, কিন্তু ধরতে পারে না সে। যারা তার হাতের নাগালের বাইরে চলে যায়। আরমান কিছুটা চিৎকার করে বলে, এই হাফ ইঞ্চি মেয়ে, আমার ইজ্জত লুট করে কোথায় পালাচ্ছ? ফিরিয়ে দিয়ে যাও আমার জিনিস। কি শুনে কার কথা? সে তো দৌড়াতে আছে, পিছনে ফিরে দেখার প্রয়োজন মনে করল না। এক দৌড়ে এসে থামে মিমের কাছে। এসে হাঁটুর মধ্যে ভর দিয়ে হাঁপাতে থাকে। নিজেকে স্বাভাবিক করতে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে যারা। যারাকে এমন হাঁপাতে দেখি মিম, ফিহা, জিনিয়া তিনজনই এসে যারাকে ধরে। কিরে, তোর এত দেরি হলো কেন? আর পাগলের মতো এমন দৌড়ে আসলি কেন? বলল ফিহা। হ্যাঁ রে, সত্যিই তোর এত সময় লাগলো যে? সমস্যা হয়েছে কোনো? জিজ্ঞেস করল মিম। তোমার এমন সময় লাগছে দেখে আমি আরো ভাবলাম ব্যাগটা হয়তো খুঁজে পাচ্ছিলি না। জিনিয়া। সবার এমন জেরা করতে দেখি ফ্যাসাদে পড়ে গেল যারা। কি বলবি এখন সে? অসভ্য লোকটা তাকে এইসব বলেছি, তা বলে তো আর মান সম্মান কিচ্ছু থাকবে না তার। না মানে ওই ব্যাগটাই খুঁজে পাচ্ছিলাম না, তাই একটু সময় লেগে যায় আর কি। আমার জন্য তোমাদের অনেকক্ষণ ধরে কষ্ট দাঁড়িয়ে থাকতে হয়েছে। সরি আপু, বুঝতে পারিনি আমি। ধুর বোকা, সরি বলতে হবে না, সমস্যা তো হতেই পারে। এখন চলো তোমাদের তিনজনে পৌঁছে দিয়ে আসি। হুম হুম হুম, চলো এবার সবাই। জাহিদ। একসাথে সবাই এসে থামল যারাদের বাড়ির গেটের সামনে। মিম আর ফিহা যারাকে রেখে যায়নি তাদের বাড়িতে। যায়নি বললে ভুল হবে, যারা তাদের দুইজনকে জোর করে নিয়ে এসেছে। সবাই একসাথে এসেছে, এখন তারা দুজন বাড়ি চলে যাবে এটা কেমন দেখায়। তাই তাদেরও নিয়ে এসেছে। বলেছে বাড়ি পৌঁছে ফোন করে বলে দিবে মিম আর ফিহা তাদের বাড়িতে আছে, তাহলে আর কোনো সমস্যা হবে না। মিম এগিয়ে এসে দরজা নক করে। ফিহা যারাকে ধরে দাঁড়িয়ে আছে। তাদের সাথে রোহান, জাহিদ, জিরিন, জিনিয়াও দাঁড়িয়ে আছে। একটু পর এসে দরজা খুলে দেয় মার্জিয়া বেগম। দরজার সামনে এত মানুষ দেখে ভয় পেয়ে যান। ফিহা যারাকে ধরে দাঁড়িয়ে থাকতে দেখে চোখে মুখে মার্জিয়া বেগমের চিন্তার ছাপ পড়ে। বুকটা মোচড় দিয়ে উঠে। তার মেয়ের কি হয়েছে? ব্যাকুল কণ্ঠ বলেন, কি হয়েছে যারার? ফিহা, তুইও কি এভাবে ধরে আছিস কেন? আর এরা সবাই কারা? আগে তো দেখিনি কখনো। কি রে, কথা বলছিস না কেন তোরা দুইটা? কথা বলা মহিলার দিকে তাকিয়ে জাহিদ মনে করে হয়তো এটা যারার বড় বোন। বয়সও কম বলে মনে হচ্ছে তার, তাই
ভদ্রমহিলাকে এমন ব্যাকুল হতে দেখে জাহিদ বলে, আপু, এত উত্তেজিত হবেন না, ওর তেমন কিছু হয়নি, শুধু একটু মাথা ঘুরে গিয়েছে। জাহিদের কথা শুনে স্তম্ভ হয়ে যায় যারা, মিম আর ফিহা। এই ছেলে কাকে কি বলে ডাকছে? এই ছেলের চোখে সমস্যা আছে বলে মনে হচ্ছে ফিহার। ফিহা জাহিদের পায়ে জোরে লাথি মারে একটা। পায়ে লাথি লাগায় ফিহার দিকে তাকায় জাহিদ। ফিহা কেমন তার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। সে কি কিছু ভুল বলল নাকি? নিজের সন্তানের বয়সী ছেলের মুখ থেকে আপু ডাক শোনায় লজ্জায় পড়ে যায় মার্জিয়া বেগম। ৪৮ বছর চলে উনার, ৩ সন্তানের মা তিনি। এখন যদি তার শরীরে বয়সী ছাপ না বোঝা যায় তাহলে তিনি কি করবেন? নিজের মাকে লজ্জায় পড়তে দেখে চটচলতি যারা বলে, আম্মু, তেমন কিছু হয়নি আমার। যারার মুখ থেকে আম্মু ডাক শুনে চোয়াল ঝুলে যায় জাহিদের। এত ইয়াং যারার আম্মু? অবাক হচ্ছে বেশ, আবার সন্দেহও হচ্ছে। হিসেবে তালগোল পাকিয়ে যাচ্ছে তার। জাহিদ মুখ এমন বাংলার পাঁচের মতো হতে দেখে রোহান তার কানে কানে বলে, বলি বালপানামি করলে যা হয় আর কি। নিজেও লজ্জায় পড়লি, সাথে আরেকজনকেও লজ্জায় ফেলে দিলি, গাধা। কিছু না হলে ফিহা তোকে এইভাবে ধরে আছে কেন? এই ফিহা, বল কি হয়েছে যারার? বললেন মার্জিয়া বেগম। কি বলবে এখন তারা? কি জবাব দিবি মার্জিয়া বেগম কি? এখন যদি বলে তার মেয়ে কি জন্য এই অবস্থা, তাহলে তাদের আজ একচোট মার খেতে হবে। মার্জিয়া বেগম তাদের নিজের মেয়ের মতো আদর করেন, কিন্তু শাসন করার সময়ও কম শাসন করেন না তিনি। মিম আর ফিহাকে ভয় পেতে দেখে জিনিয়া এগিয়ে এসে বলে, আসসালামু আলাইকুম আন্টি, আমরা এই গ্রামে নতুন। বড় ভাইয়াই কাজের সূত্রে এই গ্রামে আসা। বড় মাঠের ওই একতলা বাড়িটাই আমরা থাকছি এখন। যারা ওই বড় মাঠ দিয়ে আসার সময় জ্ঞান হারায়। রোদের তাপে হয়তো মাথাটা ঘুরে গেছে, তেমন কিছু হয়নি, তাই আমরা ওকে নিয়ে এসেছি। জিনিয়ার কথা শুনে মার্জিয়া বেগম ফিহা আর মিমের দিকে তাকিয়ে বলেন, তোরা দুইটাই যারাকে নিয়ে ওর রুম যা, ফ্রেশ হয়নি। আমি তোদের বাড়িতে ফোন করে জানিয়ে দিচ্ছি তোরা আজ এখানে থাকবি। তারপর জিনিয়াদের দিকে তাকিয়ে বলেন, তোমরাও এসো বাবারা, ভিতরে এসো। এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখেছি বলে কিছু মনে করো না। মেয়েরই অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। এসো তোমরা, ভিতরে এসে বসো।